বিজয়ের মাসে ই সাউথ এশিয়ার আজকের বিশেষ পর্ব বিজয় মাসের বিজয় ফুলে সবাইকে আমন্ত্রণ। ই সাউথ এশিয়া বাংলাদেশের 50 বছর বিজয়ের পূর্তিতে সামনে রেখে যে অনুষ্ঠান সূচি হাতে নিয়েছে তারই একটি অংশ হিসাবে আজকের বিশেষ আয়োজন বিজয় ফুল। এবং বিজয় ফুলের প্রতি সম্মান জানিয়ে আমাদের যথারীতি যে লোগোটি আমরা ব্যবহার করি আমাদের স্ক্রিনে, তার পরিবর্তে আমরা আজ বিজয় ফুল ব্যবহার করছি আমাদের লোগো হিসাবে। অনেকেই হয়তো ভাবছেন বিজয় ফুল কি কি এর বিষয়টি এবং কেন আমরা এত সম্মান দেখাচ্ছি। বিজয় ফুল আমাদের বিজয়ের প্রতীক, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, আমাদের চেতনার একটি অংশ। এর বিস্তারিত জানবো, এটি একটি ক্যাম্পেইন হিসেবে কিভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে আছে, ব্যাপৃত হচ্ছে, সে সম্পর্কেও আমরা শুনবো। তবে তার আগে আমি পরিচয় করিয়ে দিতে চাই আমাদের অতিথিদের। আমরা শুরুতেই আমন্ত্রণ জানাতে চাই কবি, লেখক, গল্প কথক এবং প্রতিষ্ঠাতা বিজয় ফুলের কবি শামীম আজাদকে। আপনাকে আমন্ত্রণ। এরপরে আমি আমন্ত্রণ জানাতে চাই অধ্যাপক রাশিদা নাসরিনকে। তিনি উপদেষ্টা বিজয় ফুল বাংলাদেশ চ্যাপ্টারের, তাকেও আমন্ত্রণ আজকের এই বৈঠকে। এরপরে আমি আমন্ত্রণ জানাতে চাই জনাব নঈম ওয়ারাকে। তিনি বাংলাদেশ চ্যাপ্টারের বিজয় ফুল চ্যাপ্টারের প্রধান এবং তিনি লেখক এবং গবেষক। সুদূর টেকনাফ থেকে আজকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আপনাকে আমন্ত্রণ আজকের ই সাউথ এশিয়া বাংলা বৈঠকে। এবং সব শেষে আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের লন্ডন থেকে যুক্ত হওয়া সঙ্গীত শিল্পী, বিশ্ব সাহিত্য কেন্দ্র ইউকের সদস্য শান্তা চৌধুরীকে। শান্তা চৌধুরী, আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ। বিজয়ের মাসে বিজয় ফুল নিয়ে অনুষ্ঠান, অথচ বিজয়ের গান হবে না, তা তো হয় না। আমরা আমাদের অনুষ্ঠান শুরুতে আমি শান্তা চৌধুরীকে আমন্ত্রণ জানাবো একটি গান দিয়ে, বিজয়ের গান দিয়ে, বাংলাদেশের বিজয় ফুলের এবং বিশ্বব্যাপী বিজয় ফুলের যাত্রার বৈঠকটি শুরু করার জন্য। ধন্যবাদ রিচি। প্রথমেই আমি সমস্ত মুক্তিযোদ্ধা যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন এবং যারা এখনো আছেন আমাদের দেশের জন্য অনেক কিছু করে, তাদের সবার জন্য আমার কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। এবং তারপরে অবশ্যই বিজয় ফুলের যে উদ্যোক্তা আমাদের শামীম আজাদ আপা এবং আরো যারা আমরা তার সাথে আছি, সবার জন্য সমানভাবে ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি একটা দেশের গান গাইতে চেষ্টা করছি। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না, চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। হারানো স্মৃতি বেদনাতে হাহাকার করে মন রাখতে নেই। ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না গো মন ভাঙা গান। সব কটা জানালা খুলে দাও না, আজ আমি সারা নিশি থাকবো জেগে, ঘরের আলো সব আধার করে,
আজ আমি সারা নিশি থাকবো জেগে, ঘরের আলো সব আধার করে ছিটিয়ে রাখো আতর গোলাপ এ দেশের প্রতিটি ঘরে ঘরে। ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না গো মন ভাঙা গান। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না। শান্তা চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গানটির জন্য। এই গানটি যতবার শুনি, আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি, যে প্রজন্ম আমরা মুক্তিযুদ্ধের গল্প শুনে বড় হয়েছি, তাদের কাছে কেমন যেন এক আবেগ এবং অসম্ভব ভালো লাগা কাজ করে, গৌরব কাজ করে যে আমরা এই দেশ পেয়েছি, যে দেশে এমন মানুষ আছেন, এমন গান আছে। আসলে আপনার কাছে যদি আমি প্রশ্ন করি যে আপনি তো লন্ডন থেকে প্রতি বছর যুক্ত হন বিজয় ফুলের সাথে, বিজয় হ্যাঁ, উদযাপনের সাথে। হ্যাঁ। আপনাদের উদযাপনগুলো কেমন হয়? ব্যক্তিগতভাবে আপনি কিভাবে উদযাপন করেন? প্রথমত বলবো যে আমার সবসময় যেটা শামীম আপা যে জিনিসটা, যেই কনসেপ্টটা নিয়ে এই বিজয় ফুলের মানে উদ্বোধন করেছেন, আমার কাছে সবসময় মনে হতো যে যদি পপি থাকে, পপি ফুল বলে একটা বিষয় থাকে যে আমাদের দ্বিতীয় মানে ওয়ার্ল্ড ওয়ারের সে সমস্ত আহ শহীদদেরকে স্মরণ করার জন্য, তাহলে কেন না আমাদের দেশের জন্য এরকম একটি চিহ্ন থাকবে যেটা দিয়ে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের এই যে স্বাধীনতা, এই যে বিজয়ের মহত্বটা তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে একটা ব্যাপার। আর এটার জন্য অশেষ ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা আমাদের আপার জন্য এবং আপার সাথে যুক্ত যারা আছেন সবার জন্য, যে এই জিনিসটাকে এই পর্যন্ত যে উনি ধৈর্য এবং নিষ্ঠার সাথে এগিয়ে আনতে পেরেছেন। এবং আমাদের ছোট ছোট বাচ্চাগুলো, বিশেষ করে আমাদের বিএসকের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, তারাও আজকে বিজয় ফুলটা পড়তে এই বিজয়ের মাসে এত ভালোবাসে এবং তারাও খুব গর্ব করে বলে যে আমাদেরও একটা বিজয় ফুল আছে যেটা দিয়ে আমরা আমাদের দেশে সে সমস্ত মুক্তিযোদ্ধা এবং যারা এখনো আছেন মুক্তিযুদ্ধের সাথে সংযুক্ত, যে সমস্ত ব্যক্তিত্বরা এখনো বেঁচে আছেন, তাদেরকে স্মরণ করতে পারি। সেটাই আসলে আমাদের মানে এভাবেই আমাদের পালন করা, এবং এটাকে স্মরণ করার জন্যই, মনে রাখার জন্য এই উদ্যোগকে আমি সবসময় সাধুবাদ জানাই এবং অবশ্যই যতদিন বেঁচে থাকবো এই উদ্যোগের সাথে থাকবো। অনেক ধন্যবাদ আপনাকে শান্তা চৌধুরী, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এই আয়োজনে, এবং ধন্যবাদ এই সুমিষ্ট গানটি গিয়ে শোনানোর জন্য। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই এত সুন্দর একটা প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। সত্যি সময়ের জন্য থাকতে পারছি না, কিন্তু সবার জন্য সাধুবাদ আর মানে আগাম শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিতে চাচ্ছি। সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ আপনাকে। আমরা এখন আলোচকদের কাছে যেতে চাই। এই পর্বে আমরা আলোচনা করব বিজয় ফুল নিয়ে। দর্শকদের অনেকেই হয়তো ভাবছেন যে বিজয় ফুলটা কি, হঠাৎ করে কোথা থেকে আমি শুরু করলাম বিজয় ফুল বলে। বিজয় ফুল আসলে একটি ক্রমাগত ধারণা, এটি কখনো হঠাৎ করে আসেনি, এটি হঠাৎ করে শেষও হয়নি, আমরা মাঝখান থেকেও ধরিনি। এটি একটি বহমান যে ভাবনা, সেই ভাবনার এক রাশি আমরা তুলে নিয়েছি, এই প্রবাহটি অন্যদিকে গতি একটা তৈরি করা হয়েছে এবং যার হাত ধরে সেই গতিটি তৈরি হয়েছে। আমি কবি শামীম আজাদ প্রথমে আপনার কাছে আসতে চাই। বিজয় ফুল অনেক বছর ধরে আমরা করছি না, এই যে লন্ডন থেকে ছোট্ট করে আপনি শুরু করলেন একটা ভাবনা, সেই ভাবনাটিকে একটু ছোট্ট করে বলবেন, কারণ আমাদের অনেক দর্শকই আছেন যারা আজকে প্রথমবারের মতো বিজয় ফুল সম্পর্কে জানছেন বা শুনছেন। আপনি কি একটু বলবেন যে এই বীজটা প্রথম কবে আপনি বপন করলেন বিজয় ফুলের? অনেক ধন্যবাদ সাইমা। ৩০ লক্ষ শহীদের কথা স্মরণ করছি। অনেকের আত্মত্যাগেই আমাদের এই বাংলাদেশ হয়েছে, তাদের সবার কথা স্মরণ করছি। আর ওই কথাটুকু
আবার আপনার কথা ধরেই বলি সাইমা, আমার হাতে ধরে নয়, অনেকেই আমরা হাত ধরাধরি করে এই বিজয় ফুলটা এই পর্যায়ে নিয়ে চলে এসেছি। একটা কথা আছে জার্মান, বোধহয় জাইটগাইস্ট কথাটা সবাই মনে মনে ভাবছিলেন। একটু আগে শান্তা আমাদের পরবর্তী প্রজন্ম বলে গেল যে কি কি একটা পেতে না কি আমরা পারি কিনা, যা অত্যন্ত সহজে কিন্তু অনেকগুলো গল্প বলে। একটা শেক্সপিয়ারের সেই ইয়ের মতো, চরিত্রের মতো, যে এক শব্দে অনেক কথা বলে। তো এই প্রক্রিয়াটা শুরু করে প্রথম আসলে ছোট্ট একটা লেখা জনকণ্ঠে লিখেছিলাম 1998 সালে। সত্যি কিন্তু পপি দেখে বুকটা কেঁদে উঠেছিল আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য। সে অনেক বড় বড় পরিকল্পনা, এই যে বাকি যারা আছেন তারাও বলবেন, বিস্তৃত করেছেন, যে মনে হচ্ছিল যে স্বাধীনতার চেতনাটাকে আমরা কি করে এটাকে বলি আর কি, যে প্রতীয়মান করে তুলতে পারি। চোখের সামনে যদি উঠে আসে হাজার হাজার লাখ লাখ বিজয় ফুল পড়ছে, কারণ যেই চেতনাটা হারিয়ে যেতে বসেছে বলে আমরা ধারণা করেছিলাম, সেই থেকেই শুরু। এবং আমি যেহেতু একজন শিক্ষক, নানান ছেলে মেয়েদেরকে নিয়ে, এখানে বাংলাদেশের ছেলে মেয়েদেরকে নিয়ে, এদেশের ছেলে মেয়েদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ওই একটা ধারণার মধ্যে উপনীত হয়েছিলাম। তখন ওই ধারণার থেকে ঈশিতা আজাদ, আমার মেয়েকে বললাম আমি, যে মারে এরকম 5টা গোল্লা সবুজ আর একটা লাল গোল্লা দিয়ে একটা ফুল তৈরি করে দেয় না, তুই তো ডিজাইনার। তো সে কি কি করে দিল, বলবো না যে অনেক গুরুত্ব দিয়েছে, করে দিয়ে দিল। সেই জন্য আমাদের প্রথম বিজয় ফুলটি দেখা যাবে চারদিকে 4টা পাপড়ি, একটা পাপড়ি কিন্তু অসম। তো সেটি আবার পরবর্তী সময়ে খাদিজা রহমান ওইটাকে পরিমার্জনা করলেন। আনসার আহমদুল্লাহ এসে বললেন, আপা ফুলের রংটা আসলে আমাদের পতাকার মতো হওয়া উচিত, এটা মনে হচ্ছে অন্য কারো সবুজের মতো। গেল সবুজটা পাল্টে। মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান এসে বললেন যে এটাকে তো আমরা তাহলে প্রথমেই এটাকে নিজেদের না করে যাতে সবাই ব্যবহার করতে পারেন, তার কি করে ব্যবস্থা করা যায় স্বামী আপা। সেই তো শুরু। তো তখন দেখা গেল যে এখন আমি বলবো যে বিজয় ফুল কয়েকটি কারণে আমাদের কাছে এই পর্যায়ে পর্যন্ত এসেছে। প্রথম কথা, যে রবীন্দ্রনাথ বলেছেন সহজ কথা যায় না বলা সহজে, কঠিন কথা সহজে বলা আরো বেশি কঠিন। এখন বিজয় ফুল, কেউ বলে যে খালি ফুলটা তুললেই অনেক কথা বলে ফেলে আমাদের। আরেকটা কথা, বিজয় ফুলের বহুমাত্রিক ব্যবহার, আরো শুনতে পাবেন আপনি এরপরে। একে দিয়ে অনেক কিছু করা যায়, গল্প বলা যায়। যে ছেলে মেয়েরা হয়তো গানে ভালো নয়, তারা এটা কেটে বানাতে পারে, কেউ ছবি আঁকতে পারে, কেউ রং তুলি দিয়ে করতে পারে, কেউ সুই সুতা দিয়ে করতে পারে, কেউ আবার করতে পারে কি এটা নিয়ে একটা খেলা তৈরি করতে পারে, একটা কুইজ তৈরি করতে পারে বাংলাদেশের রূপ রং গন্ধ দিয়ে। অর্থাৎ বিজয় ফুলের একটা বহুমাত্রিক ব্যবহার আছে, কিন্তু খুব সহজে আঁকা যায়। 3, বলতে চাই যে আমরা বহুমাত্রিক ব্যবহারের পর দেখেছি বহু অর্থ করা যায়, নানান রকম অর্থ। সময়ের সঙ্গে সঙ্গে এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি, কিন্তু সেগুলো কখনোই দ্বান্দ্বিক নয়, পরস্পর বিরোধী নয়। আমরা যখন শুরু করেছিলাম আমরা বলে একদম প্রথমে ছিল শুধু 5টি নদী বাংলাদেশের, তারপরে যুক্ত হলো আমাদের 5টি জাতপাতের মানুষ, তারপরে বাঙালির পঞ্চব্যঞ্জন, এরকম করে করে হতে লাগলো। এবছর আমাদের আন্তর্জাতিক বিজয় ফুলের দূত সেলিম জাহান বললেন, দেশের যেহেতু এখন এরকম একটা পরিস্থিতি শুরু হয়েছে বিজয় ফুল দিয়ে, এবারের আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হওয়া উচিত সেই 4টি মূলনীতি, 5 হলো বঙ্গবন্ধুর বাণী, এটাই আমরা এবার জোর দিতে পারি। তখন আমি ভাবলাম যে এটা আসলে যে কারিকুলাম ভেবেছিলাম আমরা, মূল কথা তো শিক্ষা, এবং মূল কথা হচ্ছে যে গোড়াতে জল দেয়া, কাঁচাতে না নোয়ালে বাস পরে করে ঠাস ঠাস, সেই ঠাস ঠাসে তো আমরা একেবারে জর্জরিত। তা আমরা এই শিশুদেরকে লক্ষ্য করলাম। সব শেষে কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে বিজয় ফুলের কোনো মালিকানা নেই, আমরা এটা একেবারে দেদার ছেড়ে দিয়েছি। আমাদের আজকেও আপনারা যারা দেখছেন 3টা W দিবেন, তারপর বিজয় ফুল বানান করবেন, BIJOYPHOOL, ফুল নয় কিন্তু ফুল এক শব্দ, .co.uk, এটা আমাদের নিয়ন্ত্রণ করে আসছেন সবসময় জাকির হোসেন। সেটাতে গেলে দেখা যায় ছটছট করে ফুলগুলো বেরিয়ে আসছে, কিছুই করতে হয় না, কি করে বানাতে হয়, কি করে আঠা লাগাতে হয়, সব লেখা আছে। অর্থাৎ আমাদেরকে সরেজমিনে যেতেও হয় না।
গিয়ে চটচট করে দেখুন চোখের সামনে বেলুনের মধ্যে লাগিয়ে দিয়েছে অপু। অপু হচ্ছে যুগ্ম সম্পাদক, মিল্টন এখানে সমন্বয়ক। তো আসলে দেখা যাচ্ছে বিজয় ফুলটাকে নানানভাবে ব্যবহার করা যায়। আমরা মনে করলাম যে মালিকানা নেই, এর সঙ্গে কোনো অর্থযুক্ত নয়। আমরা কেন্দ্র থেকে বলে দিয়েছি কেউ অর্থ নয়, আমরা চেতনা উদ্ধার করতে চাই। সুতরাং কোনো রাজনীতিও নয়, আমরা গিয়ে কোনো নীতি বা কারো গুণগান বা কোনো কি বলা যায় কোন কে কি করলেন না করলেন কোনো ব্যক্তিকে নিয়ে আসি না, আমরা পুরো চেতনাটাকে আনতে চাই। এবং এটা একটা সমন্বিত সার্বজনীন একটি উদ্যোগ এবং এটার পথ রেশ ধরেই আমি বলতে চাই, আপনি শুরুতে বলেছিলেন যে বিজয় ফুল যখন আপনি শুরু করেন তার প্রথম দিককার যারা আপনার সহকর্মী ছিলেন আপনার এই যাত্রা পথে আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দাঁড়িয়েছেন, তাদেরই দুজন আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। তো আমি একটু নাইম ওয়ারা আপনার কাছে আসতে চাই। আপনি টেকনাফ থেকে এসেছেন এবং আমরা জানি যে কিছুক্ষণ পর পর একটু বৈদ্যুতিক বিভ্রাট হচ্ছে, তো এই কারণে আপনি যতক্ষণ আছেন আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি বিজয় ফুলকে একেবারে প্রত্যন্ত অঞ্চলে নিয়ে গেছেন। প্রত্যন্ত অঞ্চল বলতে আমরা কিন্তু পিছিয়ে পড়া অঞ্চল বলছি না, আমরা বলছি আমাদের অত্যন্ত সমৃদ্ধ একটি অঞ্চল, যে অঞ্চলে আসলে সচরাচর আমাদের যোগাযোগ ঘটে না। এবং বিজয় ফুল আসলে এমন একটি যোগাযোগ আপনার হাত ধরে পৌঁছে গেছে যেখানে আসলে বাঙালি পাহাড়ির কোনো বিভেদ নেই, যেখানে বাঙালি আদি নৃগোষ্ঠী এবং বাঙালি গোষ্ঠী জাতিতত্ত্বের ভিত্তিতে আমরা যে বিভাজিত, সেই বিভাজনটা আপনি মিটিয়ে দিয়েছেন বিজয় ফুল নিয়ে। সেই গল্পগুলো কি একটু বলবেন, কিভাবে করলেন, কেমন করে আসলো আপনার চিন্তায় এই গল্পটা, এই আইডিয়াটা? ধন্যবাদ, সকলকে শুভেচ্ছা। আমার কথা কি শোনা যায়? আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। এটা আসলে ওইভাবে গল্প বলার মতন কিছু নাই যে আমি এইভাবে শুরু করলাম বা এইভাবে হলো। এটা আসলে একটা সূত্র পাওয়া গেল যে দিয়ে যে, বা বলবো একটা সুতা পাওয়া গেল যে দিয়ে সকলকে একত্রে গাঁথা যায়। সেটা হলো আমাদের এই বিজয় ফুল, যেখানে সবাই এক হয়ে কথা বলতে পারে। এবং আমি যেহেতু প্রধানত শিশুদের নিয়ে কাজ করি এবং দুর্যোগ ব্যবস্থাপনার সাথে কাজ করি, এটা আমার 91 থেকে একটা চিন্তার মধ্যে ছিল যে আমরা দেখেছি যে আর্ট কলেজের ছেলেমেয়েরাও ওই খাবার নিয়ে যায় ইয়ে করতে, সাহায্য করতে, কিন্তু এটা তো দরকার নাই। অনেক শিশু তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বিশেষ করে মারা যখন বা বাবারা অন্য কাজে ব্যস্ত থাকে, মানে পুনর্নির্মাণের কাজে, তখন তাদের দেখার কেউ থাকে না। ওদের সাথে বসে কিন্তু অনেক কাজ করা যায় এবং এটা তাদের একটা বড় রিলিফ। ওদের সাথে বসে ছবি আঁকা যায়, গল্প করা যায়, খেলা যায়, বা তাদের ছোট ছোট অন্যান্য কাজ তাদেরকেও দেওয়া যায়। আমরা একটা ক্যানভাসে সব শিশু মিলে একটা ছবি এঁকেছিলাম, সেটা আবার ইউরোপে বিশেষ করে লন্ডনে প্রদর্শনী হয়েছিল। তারপরে আমরা যুক্ত করলাম আমাদের বঙ্গবন্ধুর যে সামরিক সচিব ছিলেন সাফায়াত জামিলের কন্যা কান্তা জামিল, উনি আমাদের সাথে যুক্ত হলেন। তখন আমরা ধীরে ধীরে এটাকে নিলাম এবং আমরা চেষ্টা করলাম চারুকলার যে সমস্ত শিক্ষার্থী আছে তাদেরকে সংযুক্ত করতে। 2012 সালের পর থেকে আমরা এদিকে আসলাম। 2015 সালে একটা বড় ধরনের আমরা ব্রেক থ্রু করি, যখন আমরা রোহিঙ্গা ক্যাম্পে যারা আসছিল তাদের সাথে সেই শিশুদের নিয়ে আমরা ছবি আঁকা এবং বিজয় ফুলের সম্পর্কে তাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখানে হোস্ট কমিউনিটিরও ছেলেমেয়েরা ছিল, তখন এত কাঁটাতারের বেড়া দিয়ে কিছু হয়নি। এটাও কিন্তু হোস্ট কমিউনিটির সাথে রিফিউজি কমিউনিটির একটা সম্মিলনের একটা সূত্র হয়েছিল। ফুলটা তারা ভালোবাসে, এই ফুলটা আমাদের ফুল, এবং এখানে যে অনেক গল্প। কিন্তু সবচেয়ে বড় কাজ করলো যখন 16 সালে সাঁওতালদের বাড়িতে আগুন দেওয়া হলো এবং অনেক সাঁওতাল ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, তারা ভয় পায়, তাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে। তখন আবার আমরা চারুকলা ছেলে মেয়েদের নিয়ে গিয়ে ওখানে ক্যাম্প করলাম, সেটাও বিজয় ফুল ক্যাম্প। সেখানে তারা ছবি আঁকলো, তারা কাগজ দিয়ে বিভিন্ন ফুল পাখি এগুলো তারা তৈরি করলো, সেই সাথে বিজয় ফুলও তৈরি করে। এবং এই বিজয় ফুল যারা অন্য কমিউনিটির ছিল, সাঁওতাল কমিউনিটির না, যারা তাদের বাড়িতে আগুন দিয়েছে বলে মনে করছিল, সেই সমস্ত বাঙালি কমিউনিটির ছেলেমেয়েরা এবং সাঁওতাল কমিউনিটির ছেলেমেয়েরা পরস্পরকে বিজয় ফুল দিয়ে তারা বরণ করলো যেদিন তাদের স্কুলটা খুললো। এটা কিন্তু ওখানে যারা উপস্থিত ছিল, এমনকি
ওখানে আইন শৃঙ্খলা রক্ষা আর যারা একটা অস্থায়ী আনসার ক্যাম্প হয়েছিল, তারা প্রথম দিকে খুব সন্দেহের চোখে দেখছিল, কিন্তু ওই দিন তারা সবাই কেঁদেছে যে একটা ছোট জিনিস একটা বড় কিছু করতে পারে। বিজয় ফুলটা এটা শিশুরা এঁকে তৈরি করেছে, এটা তাদের নিজেদের করা, এবং তারা নিজেদের ভিতরে এটা বিতরণ করেছে, শিক্ষকদের নিয়েছে, পাড়ার লোকদের নিয়েছে। এইভাবে আমাদের যাত্রা শুরু। পরে আমরা ইয়েতে আমাদের গারো পাহাড়ে গিয়েছি। গারো পাহাড়ে গত 2 বছর ধরে আমরা এই কাজটা করছি। বিভিন্ন স্কুলকে একসাথে করে 16ই ডিসেম্বরের দিন সবাই কুচকাওয়াজের মতন করে এবং বিজয় ফুল নিয়েই তারা এটা কুচকাওয়াজ করে। এবার আমরা যেটা ভাবলাম যে এবার তো এইভাবে করা যাচ্ছে না, তাহলে কি করা যায়। তখন তাদের ভিতর থেকে এই কথা আসলো যে আমরা তো, আমাদের কোনো কাজও নাই, যেহেতু আমাদের প্রথম থেকে ছিল যে এটার জন্য আমরা কোনো পয়সা নেব না, পয়সা দেব না, যতটুকু আমাদের কাগজের খরচ লাগে বা ইয়ে লাগে, একটা ক্যাম্প করতে গেলে তো কিছু খরচ আছে, সেটা আমরা নিজেরাই থেকে দিতাম। কিন্তু এখন যেটা দেখলাম যে ওদের আসলেই কোনো কাজ নাই, অনেকদিন ধরে ঘরের মধ্যে আছে, বিশেষ করে নারীরা এবং কিশোরীরা, কিন্তু তারা পাখা বানাতে পারে এবং এই পাখাটা তারা বাজারে বিক্রি করে। তখন ঠিক হলো যে পাখাতে এবার তারা বিজয় ফুলের মোটিভ দিবে এবং এটা তারা বিক্রি করবে। তাদের যে খরচটা আছে সেই খরচের উপরেও কিছু লাভ করবে, লাভ করে এই টাকাটা দিয়ে স্কুলে যাওয়া ছেলে মেয়েদের সকলকে তারা একটা করে হাইজিন কিট কিনে দিবে। আমরা যখন ছোটবেলায় বাড়িতে থাকতাম, ভাই বোনদের সাথে থাকতাম, আমাদেরও এইগুলো ছিল না। যেমন একটা চিরুনি দিয়ে সব ভাই বোন চুল আঁচড়াতো, একটা গামছা দিয়ে সবাই গা মুছতো। কিন্তু এই যে বেসিক হাইজিন বিষয়টাকে প্রমোট করার এটা একটা সুযোগ, সেটা বিজয় ফুলের মাধ্যমে করা সম্ভব আমরা দেখলাম। এবং ওই হাইজিন কিটের মধ্যে প্রত্যেক শিশুর জন্য তার নিজে, সে জীবনের প্রথম এবার একটা নিজের গামছা পাচ্ছে, যেটা সে মাস্ক হিসেবে ব্যবহার করতে পারবে আর গা মুছতে পারবে। চিরুনি বাড়ির সবার জন্য, তার নিজের জন্য একটা চিরুনি, একটা টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, এগুলো তারা এই বিজয় ফুলের সূত্র দিয়ে যাচ্ছে। আমরা বিজয় ফুলটা ঢাকায় নিয়ে এসে বিক্রি করছি এবং এর থেকে যে টাকাটা আসছে সেই টাকাটা ওদের কাছেই চলে যাচ্ছে। এবং ওই যারা ছবি আঁকার সাথে যুক্ত ছিল, 2 জন শিক্ষক এবং 4-5 জন শিক্ষার্থী, তারা সবাই মিলে এটা ম্যানেজ করছে, গ্রামের ছেলে মেয়েদের মিলে। এবং এইটা করতে করতে একটা জিনিস এসছে, আবার আমাদের এই পাখাটা, যেটা আমরা ভাবিনি আগে যেটা এভাবে হতে পারে, এখন ঢাকাতে অনেকগুলো ইন্ডিজিনিয়াস জিনিসপত্র বিক্রির দোকান হয়েছে, তারা বিক্রি করে। 2টো দোকান আমাদের সাথে যোগাযোগ করেছে এবং তারা বলছে শুধু এই পাখাটা না, এটা তো আমরা বিজয় মাসে বিক্রি করব, ওরা আরো যে সমস্ত জিনিস বানায় সেগুলো আমরা নিয়ে আসব এবং তাদেরকে আমরা সঠিক দাম দেব। এই যে একটা যোগসূত্র হলো, যে গ্রামে এখনো বিদ্যুৎ যায়নি, যে গ্রামের মানুষরা এখনো স্কুলে যাওয়ার কথা ভাবতে পারে না, সেইখানকার একটা হাতের কাজ ঢাকা শহরে আসবে এবং আমার মনে হয় এটা বাইরেও যেতে পারে। এবং আপনার দেখবেন ফুলগুলা কিন্তু খুবই মাপ মতন হচ্ছে এবং একটা পাপড়ির সাথে আরেকটা পাপড়ির কোনো অমিল নাই। হাতের কাজটা এতই সুন্দর এবং এটা করছে ছেলেরা মেয়েরা সবাই মিলে করছে। আমাদের প্রথম দিকে ধারণা ছিল যে বোধহয় কিশোরীরা বা মায়েরা করছে, এখন কিন্তু সবাই করছে, বাবারা বাঁশের কাজটা করছে এবং ছেলেরাও এই কাজে তাদের বোনদেরকে সহযোগিতা করছে। এবং এটা একটা যোগাযোগ হলো যে ওরা একটা তৈরি জিনিস বিক্রি করতে পারবে, ঢাকায় নিয়ে আসতে পারবে এবং এই যে একটা বাণিজ্যিক যোগাযোগ হলো, এটাও কিন্তু তাদের জন্য একটা ভালো। কিন্তু সূত্রটা ছিল বিজয় ফুল। এটা একটা বড় জিনিস, বিজয় ফুল দিয়েও আমরা অনেক কিছু করতে পারি এবং মানুষকে যদি অর্থনীতির সাথে এটাকে যুক্ত করা যায়, তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি মানুষের কাছে যাবে। আবেগ এবং সেই সাথে বাস্তব পরিস্থিতিটাও যদি আমরা একটু ইয়ে করতে পারি, এবং এটা তাদের জন্য এবং সেই সাথে, এবং বিজয় ফুল তারা, ওই গ্রামের নাম এখন হয়েছে বিজয়পুর। তো একটা বড় জিনিস যে আজকে আমাকে একজন চিঠি পাঠিয়েছে, আমাদের গ্রামের নাম এখন থেকে বিজয়পুর হয়েছে। তো এই যে একটা জিনিস, এটা আমরা আগে জানতাম যে রোগ ছড়ায়, স্বাস্থ্য ছড়ায় না, কিন্তু বিজয় ফুল এমন একটা স্বাস্থ্য, এটা ছড়াচ্ছে এবং এটা আমরা না থাকলেও ছড়াবে। আমাদের অনেক জায়গায় কম্প্রোমাইজ করতে হয়েছে। যখন আমরা চাকমাদের পাহাড়ে গিয়েছিলাম মুরং ছেলে মেয়েদের সাথে কাজ করতে, তারা বললো কোনো ফুলের তো 5টা পাপড়ি হয় না, আমাদের ফুলের তো অনেক পাপড়ি, আমরা অনেক পাপড়ি দিয়ে করব। সেটাও তারা করেছে, কিন্তু তারপর তারা বুঝেছে, আমরা যখন কারণ কি 5টা এটা বলতে পেরেছি, এটা সব জায়গায় যেতে পারে এবং সব জায়গায় এটা আমরা নিয়ে যেতে পারি এবং আমরা না থাকলেও এটা থাকবে, এটা আমার বিশ্বাস আছে। অসংখ্য ধন্যবাদ। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার আয়োজনগুলোর কথা এবং
আমি ভাবছিলাম যে আমরা এখানে অনেক ক্যাম্পেইন করি, প্রত্যেক ক্যাম্পেইনে অনেক মহৎ মহৎ উদ্যোগ যুক্ত হয়। আমরা দেখি যে কেউ তার কারো স্বাস্থ্যের জন্য ম্যারাথন করেন, তো কেউ ফান্ড রেইজ করেন, এবং ইউরোপে এটি একটি অত্যন্ত মানে স্বাভাবিক একটি ভাবনা যে যেভাবেই হোক কোনো না কোনো ভাবে ফান্ড রেইজিং বা চ্যারিটি এফোর্ট গুলা। কিন্তু আপনি বিজয় ফুলের সাধারণ ধারণা, যেটি আমাদের একটা চেতনার অংশ ছিল, সেটিকে আপনি কর্মসংস্থানের সুযোগ করছেন। আপনি একবার সেটি শান্তি প্রতিষ্ঠায় ব্যবহার করছেন। আপনি একবার যেখানে সংঘাতের বিষয়গুলো ছিল, যেখানে বিভাজন ছিল, সেই বিভাজনগুলো মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করেছেন। তো এই যে বিজয় ফুলের যে বহুমাত্রিকতা, যেটি শামীম আজাদ শুরুতে বলেছিলেন যে বহুমাত্রিক যে ব্যবহার, সেটি কিন্তু আপনার মাধ্যমে আমরা দেখেছি কিভাবে উঠে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও এর আলোচনায় যাবো, প্রায়োগিক দিকগুলো নিয়ে কথা বলবো। আমি একটু রাশিদা নাসরিন, অধ্যাপক রাশিদা নাসরিনের কাছে যেতে চাই। অত্যন্ত ধৈর্য নিয়ে আপনি অনেকক্ষণ অপেক্ষা করেছেন, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছেও আসতে চাই যে আপনার যে কাজগুলো, কিছুক্ষণ আগে আপনারই একজন সহযোগী বলেছেন যে আপনারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন বিজয় ফুল নিয়ে। আপনি ঢাকা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং বাংলাদেশে আপনি যে কাজগুলো করেছেন এর মধ্যে একটি ছিল যে প্রান্তিক শিশুদের কাছে, তৃণমূল শিশুদের সাথে আপনি কাজ করেছেন বিজয় ফুল নিয়ে। সেই গল্পটা যদি একটু বলতেন, বা সেই অভিজ্ঞতাগুলো আপনি কি পেয়েছেন? ধন্যবাদ সাইমা। আমি প্রথমে বিজয় দিবসে, এই বিজয়ের মাসে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। স্মরণ করছি সেই আমাদের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা যুদ্ধ করে এই দেশটাকে ছিনিয়ে নিয়ে এসছেন, তাদের সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। এবং বিজয় ফুলের সাথে আমার যে যুক্ত হওয়া, আমার এই ধারণা থেকেই হয় যে আমি মনে করি প্রত্যেকটা মানুষের ভিতরে, যারা আমরা ওই প্রজন্মের মানুষ যারা মুক্তিযুদ্ধ দেখেছি, তাদের ভিতরে যুদ্ধের যে স্মৃতি, যুদ্ধের যে ভাবনা যেভাবে আটকে আছে, যেভাবে আমরা সবকিছুতে মনে করি, সেখানে একটা মাধ্যম বিজয় ফুল আমার কাছে একটা মাধ্যম হয়ে আসলে, এটার মাধ্যমে আমি আমার মনের ভাবগুলিকে, অনুভূতিটাকে আমি প্রকাশ করতে পারবো। তা আমি বিজয় ফুলগুলি যখন দেখলাম, প্রথমবার আমরা বানালাম স্কুলে, আমি অনেক পরে যুক্ত হয়েছি, কিন্তু তারপরে আমার মনে হচ্ছে বিজয় ফুলগুলি যখন দেখলাম, আমার মনে হচ্ছে আমার চোখ পানিতে ভেসে গেছে। মনে হচ্ছে যেন আকাশে যখন তারা ফোটে, মা যেমন বাচ্চাকে বলে যে তোমার কেউ মারা গেলে বলে যে আকাশে তারা হয়ে ফুটে আছে, আমাদের এই বিজয় ফুলগুলো যেন আমাদের এক একজন মুক্তিযোদ্ধা, যারা আমাদের ছেড়ে চলে গেছেন, এই দেশে জন্য যারা রক্ত দিয়েছেন, তাদের কথা মনে পড়ে যায়। তা আমার একটা সুযোগ ছিল যে আমি অনেক আগে থেকেই প্রান্তিক শিশুদের নিয়ে কাজ করছি। সেখানে আমি যে বাচ্চাদের আমি পড়াই, তাদের প্রথম প্রজন্মের পড়াশোনা, ওদের বাবা মা কেউ পড়াশোনা জানে না, বস্তির খুব নিগৃহীত জীবন তাদের। তো তাদের নিয়ে এসে আমি ভাবলাম আমার এখানে যে শিক্ষকরা আছেন, তাদের ভিতরে আমি এই চেতনাটাকে আগে ছড়ালাম। তারপরে আমরা স্কুলের বাচ্চাদের শুরু করলাম। আমরা যখন প্রথম শুরু করলাম, তখন আমরা স্কুলের গণ্ডির ভিতরে ছিলাম। দ্বিতীয়বার আমরা এসে গেলাম রায়ের বাজার বৌদ্ধভূমিতে, 14ই ডিসেম্বরে গেলাম। সেখানে বাচ্চারা সবাইকে বিজয় ফুল পড়াচ্ছিল আর গল্পটা বলছিল। অনেকেই দৃষ্টি আকর্ষণ করেছিল যে এই হতদরিদ্র শিশুরা, তারা তাদের মুখে এই গল্প শুনে তাদের খুব একটা ভালো লাগা তৈরি হয়েছিল এবং আগ্রহ হচ্ছিল। সেগুলো অনেক ছবি আমি মনে হয় তোমরা দেখেছো বিজয় ফুলের ইসে। তো আমি সরি, আমার গলাটা একটু ডিস্টার্ব করছে। অসুবিধা নেই। আমার যেটা স্বামী বলেছে, সেলিম, আমাদের বন্ধু সেলিম, সেদিন একটা অনুষ্ঠান হয়েছে ফারার সাথে, তো সেলিমের সেই বক্তব্য শুনেছে, স্বামী আজকে যেটা বললো, তাতে করে আমার যে কনসেপ্টটা ছিল, আমি প্রথমে শুরু করলাম যখন আমি বাচ্চাদের, যেহেতু আমি ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করি এবং ওরা কেউ মৌলিক অধিকার গুলো ভোগ করতে পারছে না, আমি 5টা মৌলিক অধিকার দিয়ে এটাকে একটা চিহ্নিত করলাম, সেইভাবে শুরু করলাম এবং ওদের বোঝালাম যে আমরা এই 5টা মৌলিক অধিকার গুলো 5টা, অন্ন বস্ত্র স্বাস্থ্য যেটা থাকে সেগুলো, আর মাঝখানে এইটা হলো নিরাপত্তা। সবকিছুর ভিতরে যে ওরা যে পাবে, এটা এই মৌলিক অধিকার পাবে, সে তার যেন একটা নিরাপত্তা থাকে এবং ওদের নিজেদের যে একটা সার্বিক নিরাপত্তা সেটা যেন থাকে। তার সাথে আবার সেই নদীর নাম বলো, তারপর ফুলের নাম বলো,
তারপরে নেতাদের আমাদের সে নাম বলো, আমাদের যে ফান্ডামেন্টাল ইগুলো ছিল, রুলস গুলো ছিল, সেইগুলো বলো, সবকিছু মিলে আমি একটা কিছু পোস্টার করেছিলাম। সেখানে আমরা লিখেছিলাম যে এটার ভিতর যে একটা বহুমাত্রিকতা আছে এবং আমরা যার যা পছন্দ মতো যেগুলো, টাইম যেটা বললো যে স্বাস্থ্য যেভাবে ছড়ায় সেটা ছিল না, তো সেভাবে আমরা ছড়াতে শুরু করলাম, যেটা স্বাধীনতা দিয়ে, যে কিভাবে ওরা যে যেভাবে পারে করবে। বাচ্চারা তৈরি করলো, সাথে শিক্ষকরা, আমিও তৈরি করেছি, আমাদের আরো বন্ধু, শামীমের আরো বন্ধু, সে স্কুলের বন্ধু, কুমতির নাকি কুমতির বন্ধু এসছিল, ওরা সবাই মিলে হোস্তেরা, আমরা সবাই মিলে ফুল বানালাম, ফুল পরলাম। এই যে একটা উৎসব 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 ভাব। আর একটা কিছু শামীম যেটা বললো যে একটা কিছু দেখে, ধরো আমরা মুক্তিযুদ্ধের গল্প যদি এভাবে বলি আমার কাছে একঘেয়েমি লাগবে, অথচ আমি যে ফুলটাকে সামনে রেখে একটা উপলক্ষ তৈরি করে বলছি, তখন কিন্তু অন্যরকম একটা আবহ তৈরি হয়। সেই আবহে ওরা সেই গল্পগুলি শুনতে বেশি পছন্দ করে। তা আমি সেভাবে শুরু করলাম। আর আমার কাছে মনে হচ্ছিল যেন এইভাবে ওদের ভিতরে, আমি স্কুলে যেটা আমি সবসময় বলি যে দেশপ্রেমটা কতটুকু দরকার, এটার মাধ্যমে আমি ওদেরকে দেশপ্রেমের কথাও বলি। আমি যখন মুক্তিযুদ্ধের গল্প করি আমি খুব আবেগপ্রবণ হয়ে যাই, আবেগ আপ্লুত হই, শিক্ষকদের সাথে বলি, বাচ্চাদেরও যখন বলি, তো ওরা বুঝতে পারে না যে কি একটা যুদ্ধ হয়েছে, কেন এই দেশটা কেমন ছিল, এখন কিভাবে আমরা এই দেশের যে ভোগ করছি, এগুলো তো ওরা চিন্তার মধ্যে আনতে পারে না। যদিও ওরা ওদের জীবনের প্রয়োজন কিছু মেটাতে পারে না, তারপরে তো একটা স্বাধীনতা আছে। বিশেষ করে আলোক স্কুলে আমাদের অনেক স্বাধীনতা দিয়ে আমরা পাঠ্য বইয়ের বাইরে পড়াশোনা। তা আমরা এবার করোনার জন্য করতে পারিনি, তখন আমরা ভাবলাম যে শিক্ষকদের দিয়ে করি, আমরা একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা স্কুলটা মোটামুটি চালাই, শিক্ষকরা রোজ ওখানে আসে, স্কুল বন্ধ আমরা করিনি, বাচ্চারাও আসে, কারণ বাচ্চারা বাড়িতে আরো বেশি হয়ে থাকে। আমরা ছোট একটা পরিসরে করলাম, যে অন্তত স্মরণ করা, এটা যেন একটা ক্রমাগত একটা ধারা যেন এখানে থেমে না যায় যেন। তার আমি বলবো যে এই বিজয় ফুলের সাথে যুক্ত হতে পেরে আমার খুব ভালো লাগে এবং আমার মনে হয় আমি একটা উপলক্ষ পেয়েছি, যেটা দিয়ে আমি এই বিজয় ফুলটাকে সবার কাছে পৌঁছাতে পারছি। আমার অনেক বন্ধুদের আমি বলেছি, এবং বিজয় ফুল দিয়ে আমি একটা পারিবারিক অনুষ্ঠান করেছি। আমার নাতনি, আমার মেয়ের একটা বাচ্চা হয়েছে ডিসেম্বরের 7 তারিখে, তা আমরা সেই ডিসেম্বর মাসে তখন আমরা এই ফুল দিয়ে একটা পারিবারিক ভাবে ওদের হসপিটাল থেকে ওকে নিয়ে আসলাম, এবং ভিতরে একটা হলো, আমি শামীমকে সেসব ছবি পাঠিয়েছিলাম। তো আমার কাছে মনে হয় যে এটা আমরা বেশ ভালো একটা উপলক্ষ পেলাম যে আমরা এটাই করতে পারি। আর বাচ্চাদের ভিতরে আমি দেশপ্রেমটা আমার একটা বড় জিনিস, কারণ দেশপ্রেম না থাকলে, দেশের প্রতি ভালোবাসা না থাকলে, দেশকে ভালো না বাসলে, দেশের মানুষকে ভালো না বাসলে, প্রকৃতিকে ভালো না বাসলে, যেভাবে আমরা নিষ্ঠুর ভাবে প্রকৃতি নষ্ট করে দিচ্ছি, দেশকে নষ্ট করে দিচ্ছি, কেন যে আমাদের এই করোনার জন্য যেসব কথাবার্তা হয়েছে, যে আল্লাহর গজব বলে, কিন্তু আমি সরাসরি সেটা বলবো না, কিন্তু আমরা প্রকৃতিকে যে কত কষ্ট দিয়েছি, প্রকৃতির সাথে যে আমাদের একটা বিরোধিতা, এই আমরা অকারণ বিরোধ, যেটা অনেকে সজ্ঞানে করে না। কারণ আমি অনেকে দেখেছি, আমি পার্কে হাঁটতে গেছি, একজন আমার থেকে বয়স্ক হবেন, আরো 5-6 বছর আগের কথা, আমি তখন বিজয় ফুলের সাথে যুক্ত ছিলাম না, কিন্তু আমি দেখলাম যে ভদ্রমহিলা পার্কে হাঁটতে হাঁটতে উনি পাতা ছিঁড়ে জাস্ট ফেলে দিচ্ছে। তা আমি বললাম যে আপনি পাতাটা কেন ছিঁড়লেন? তখন বলে যে এমনি ছিলাম, এটা তো চিন্তা করিনি কিছু। আমি দেখেন, গাছের কিন্তু প্রাণ আছে, আমরা জানি, আর এই গাছটা আমাদের ছায়া দেয়, আমাদের দেয়, কেন আমরা এটাকে একটা ফল দেয়, আমরা এই গাছটাকে কেন অকারণে আমরা আঘাত করব? তো এই যে ছোট্ট একটা জিনিস, এটা কিন্তু দেশপ্রেম থেকেই আসে। মানুষকে ভালোবাসলে, প্রকৃতিকে ভালোবাসলে দেশপ্রেমটা আসবে। দেশপ্রেম আসলে আমরা দেশের জন্য আমরা তখন স্বার্থ ত্যাগ করতে পারি। যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল, আমাদের সেই প্রজন্ম মুক্তিযুদ্ধে গিয়েছিল এবং এই একটা স্বাধীন দেশ জন্ম দিতে পেরেছে। সেখানে অনেক কলা কৌশল ছিল, কিন্তু মানুষের মন যেভাবে, সাধারণ মানুষ যুদ্ধে যুক্ত হয়েছে, সেই জিনিসটা দেশপ্রেম না থাকলে হয় না। আর দেশপ্রেম হঠাৎ করে আসে না, মানুষকে সেই শিক্ষাটা দিতে হয়। ধর্ম করে আমরা অনেক কিছু পিছিয়ে পড়েছি। তাই আমি চিন্তা করি যে এই বিজয় ফুলকে কেন্দ্র করে যে আমি ধর্মের কথা শেখাবো, ধর্ম আসলে কি, ধর্মের মূল জিনিসটা শেখাবো, আর যেগুলো ধর্মান্ধতা সেগুলি কিভাবে দূর করতে হয়, এই দেশপ্রেমের মাধ্যমে, এই বিজয় ফুলের মাধ্যমে এগুলো আমি সব
করতে চাই। আমি জানি না আমি কতটুকু পারবো, এখন অনেক বয়স হয়েছে আমাদের, তারপরে চেষ্টা করবো আমরা যতদূর আছি ততদিন এই বিজয় ফুলের সাথে অবশ্যই বিজয় ফুলের যাত্রাটা আসলে আপনাদের হাত ধরেই শুরু। আমরা বলি না যে বেটন পাস, যে রিলে রেস আমরা শুরু করেছি প্রজন্ম থেকে প্রজন্মে, সেখানে আসলে আপনারা সেই দৌড়টা শুরু করেছেন এবং সেই দৌড়টা কখনো হেঁটে হবে অথবা কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিঞ্চিত কয়েক পা এগিয়ে হয়তো আমরা যাব, কিন্তু এটা যে চলবে, এটার যে একটা ধারাবাহিকতা থাকবে, এটার যে একটা প্রবাহ আছে, সেটি কিন্তু এত বছর পরে এসে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটার জন্য আমি শামীমকে ধন্যবাদ দিব, কারণ এই কথা একটু বলতে হয় আমাকে। শামীম আর আমরা একই বছরের সতীর্থ, আমরা অনেক আগে পড়াশোনা, 50 বছর পরে শামীমের সাথে লন্ডনে আমার দেখা হয়েছে। সেই দেখার কল্যাণে আমি শামীম যদিও বলতে চায় না যে ওর হাত ধরে আমি বিজয় ফুল আমার হাতে পেয়েছি শামীমের কাছ থেকে। তা আমার মনে হয় আমি এটাকে ধরে আরো আগাতে পারবো যদি আমি অবশ্যই। এবং আপনার হাত ধরে যেমন তৃণমূল পর্যায়ের শিশুরা, আমরা যারা তাদেরকে সবসময় বলি যে সচরাচর কি দেখা যায় যে তাদেরকে অর্থ দিয়ে, তাদেরকে পোশাক দিয়ে, বা তাদেরকে কখনো কখনো বলা হয় স্কুল একটা বানিয়ে দিলাম, অথবা তাদের জন্য কখনো কখনো খাবার দিয়ে তাদেরকে সাহায্য করা হয়, কিন্তু কখনো আমরা আসলে চিন্তা করি না যে আদর্শরও আসলে হস্তান্তর হয়। এবং সেই আদর্শের হস্তান্তর কিন্তু যদি একটা প্রপঞ্চ থাকে, যেটা বিজয় ফুল আপনি বলছেন, এক্ষেত্রে অনেক বেশি আসলে কাজ করে এবং সহজ হয় এবং সবাইকে এক কাতারে নিয়ে আসে। এটি তো বাংলাদেশেরই একটা স্বপ্ন, এটা তো বঙ্গবন্ধুরই স্বপ্ন, এটা তো স্বাধীন বাংলাদেশের স্বপ্ন, যে সবাই সমান অধিকার পাবে, অধিকার প্রতিষ্ঠিত হবে। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। আমি এবার একটু বিজয় ফুল নিয়ে একটু আলোচনায় যেতে চাই। সেই আলোচনাটি হলো যে যেহেতু আপনারা শুরু থেকে আছেন এবং আপনাদের মাধ্যমে আরেকটা প্রজন্ম এবং তারপরে তৃতীয় প্রজন্মের কাছেও পৌঁছে যাচ্ছে বিজয় ফুল। এই বিজয় ফুলের বহুমাত্রিকতা, যেটা কবি শামীম আজাদ আপনি বললেন, সেটি কি শুধু আপনি মনে করেন যে বাঙালি যারা বা বাংলাদেশি যারা, তারা এটি ধারণ করছে বা এটা ধারণ করতে পারে, নাকি এটি ভিন্ন সংস্কৃতির, ভিন্ন জাতের মানুষরাও এখান থেকে শিক্ষা নিতে পারেন বা এটাকে ধারণ করতে পারেন বলে আপনারা মনে করেন, এবং সেটি কিভাবে হচ্ছে বা হতে পারে বলে আপনারা মনে করেন? কেউ যদি বলেন। আমি কি শামীম আজাদ আপনার কাছে আসবো, যেহেতু আপনি কাজ করছেন এটি নিয়ে, লন্ডনে আছেন। সবাই সাইমা, তার আগে আরেকটা সুন্দর কথা বলে নেই। রাশেদাকে পাই কিন্তু আপনার পরিচালনায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুতা আবিষ্কার নাটকটি দেখতে এসেছিল সাইমা। সাইমার পরিচালনায় সেই নাটকটি দেখে সে অত্যন্ত মুগ্ধ হয়ে বলল, শামীম, বিলেতের এই ছেলে মেয়েরা তাদের প্রথম ভাষায় ইংরেজি, কি করে ওদেরকে বাংলা তোরা বলালি? আমাদের সবগুলো যতক্ষণ রাশেদা ছিল আমার সঙ্গে ঘোরাঘুরি করে দেখেছে, আমরা কখনো আসলে ওটা মনে করি নাই যে ওদের ভাষাটা একেবারে প্রথম প্রজন্মের মতো একেবারে নির্ভুল হবে। আমরা চেতনাটা দিতে চেয়েছিলাম, বাঙালিয়ানাটা দিতে চেয়েছিলাম, এবং বলা যেতে পারে ওই ধরনের পরীক্ষা করেই বুঝেছি যে এখানের যে ছেলে মেয়েরা, সাইমার মেয়েটি হচ্ছে রামিরা কিন্তু বিজয় ফুলের গল্প বলে সবাইকে, এবং রামিরা ভাগ্য যে সে দুটো ভাষা বলতে পারে, কিন্তু এখানে অনেক ছেলে মেয়ে সে বাংলা ভাষাটা পারে না, কিন্তু তার চেতনায়, তার নিজের বাবা মার দেশ, তাকে বড় করে তুললে সেই যে বড় হয়ে উঠবে এদেশে, এই ব্যাপারটা যখন এখানের পরবর্তী প্রজন্মের বাবা মারা বুঝেছেন, তারা কিন্তু বিজয় ফুলটা হাতে তুলে নিয়েছেন। এবং বিজয় ফুল আমরা করেছি আসলে অনেকটা এদেশের কিছু প্রশিক্ষণের কারণে আমাদের মনে হয়েছে, যেটা আমি প্রথম দিকে যেটা করেছি, যে আমরা এখানে কোনো জিনিস যখন চূড়ান্তভাবে চালু করি, তার আগে আমরা কিছু মক করি, বা এটাকে বলা হয় কিছু টেস্টার করি, কিছু পরীক্ষা নিরীক্ষা করি। ওই পরীক্ষা নিরীক্ষার সময় আমরা তখন দেখেছি যারা ভিন ভাষী, ভিন দেশী, তাদের কাছে ওই ফুলটি কিভাবে গ্রাহ্য হবে। পপি ফুলের সঙ্গে সঙ্গে তারা বুঝে নেন যে আমাদের ছেলে মেয়েরা যখন ওই ফুল নিয়ে গিয়ে পপি ফুলকে বলেছে, দিস ইজ দ্য হিরো অফ ইংল্যান্ড অ্যান্ড দ্যাট ইজ অ্যাবাউট দ্য হিরোজ অফ বাংলাদেশ। খুব সোজা কথা। তো দেখা গেল যে ওটা বলেন যে তাইলে যে কোনো দেশের বীরের, যে কোনো দেশের আত্মত্যাগের প্রতি, যে কোনো দেশের মানুষ, আজকে ইথিওপিয়া বলুন,
আজকে আমরা যদি বলি দ্বিতীয় মহাযুদ্ধের কথা যদি মনে করি, আমরা কিন্তু তার প্রতি শ্রদ্ধাশীল হব। আত্মত্যাগের প্রশ্নের মানুষের মধ্যে রং নেই, বর্ণ নেই, রক্ত সব এক। তো সেই একটা সুবিধা আছে ভিনদেশীদের মধ্যে। তো নাইম যেরকম বললেন যে সুদূর প্রসারী চিন্তাগুলো আমরা না ছেড়ে দিয়েছি সাইমা আপনাদের হাতে। আপনারা দেখেছেন এর মধ্যে কোনো দ্বন্দ্ব যখন নেই, এর মালিকানাও কেউ নিতে চাই না, না আমি, না নাইম, না রাশিদা, না আপনারা নিজেরাই বলেন, আপনারা যারা উজ্জীবক আছেন বলেন বিজয় ফুল যে তৈরি করবেন এটা তার। সুতরাং তার প্রবৃদ্ধি, তার পরিমার্জনা, মূল লক্ষ্যটা এক রাখলেই, যেমন 5টি নীতি কথা নিয়ে 5টি পাপড়ি হয়েছিল, সত্যি ওই 5টি মৌলিক অধিকার আমাদেরকে পাকিস্তানিরা দেয়নি বলে আমরা লড়াই করেছিলাম। কিন্তু আবার দেখা যায় সময়ের শেষে আবার দেখা যায় এবার 4টি নীতি আমাদের ধর্ম নিরপেক্ষতা হারিয়ে যেতে বসেছে। এখন ওর মধ্যে জোর দিয়ে আমরা এগিয়ে যেতে পারি। নাইম আরেকটা দুয়ার খুলে দিয়েছেন, তাতে সে যে দেশেরই মানুষ হন না কেন, বিলেতেই যখন ওই পাখাটি একজন কিনবেন, তিনি গরমের দিনে হাওয়া করার জন্য কিনবেন। বাংলাদেশের সংস্কৃতিটা দেখবেন যে কি করে আমরা সুই দিয়ে কি করে ফুটিয়ে তুলেছি একটা চিত্র, এবং সঙ্গে সঙ্গে যখন ওই 5টি পাপড়ি, পতাকার রং তো খুব সোজা আমাদের জন্য বলা, যেটা আমরা রে ভাই আমাদের পতাকা। ধন্যবাদ। আপনি যেটি খুব চমৎকার ভাবেই বললেন যে বিলেতে আমরা যারা আছি এটা কিন্তু শুধু বাঙালিরা নয়, আমরা দেখেছি এখানকার যারা মেম্বার অফ দ্য পার্লামেন্ট আছেন, হ্যাঁ, যারা বিভিন্ন ভাবে সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন, তারাও কিন্তু বিজয় ফুলের গল্প একটু একটু করে শুনছেন এবং তারা বুঝছেন, বাংলাদেশের সাথে তারা রিলেট করতে পারছেন। এবং আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অনেকে হয়তো চিন্তা করছেন যে পপি ফুল নিয়ে আমরা এত কথা বলছি, আসলে পপি ফুলটি কি? তো বিলেতে এবং ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা যুদ্ধ করেছেন, প্রাণী থেকে শুরু করে মানুষ পর্যন্ত, তাদের সবার স্মরণে লাল পপি পরিধান করা হয়, কখনো কখনো সাদা পপি পরিধান করা হয় সকলের জন্য। তো এই ফুলটি নভেম্বর মাসে বিক্রি হয়, নভেম্বরের আগ থেকে বিক্রি হয়, এবং এর যে অর্থ সংগ্রহ করা হয়, যে তহবিল উঠে, সেই তহবিলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা ভেটারেন রয়েছেন, অর্থাৎ যারা যুদ্ধ করেছেন, তাদের জন্য, তাদের কাজে ব্যবহার করা হয়, এবং তাদের সুযোগ সুবিধাগুলো সেই অর্থ থেকে সামান্য কন্ট্রিবিউশন করা হয়, এবং সকলে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে করেন। এবং বিজয় ফুল হচ্ছে গিয়ে ঠিক একইভাবে বাংলাদেশে আমরা অলরেডি শুনেছি, এখন পর্যন্ত আমরা শুনেছি যে নঈম ওয়ারা বলেছেন, রাশিদা নাসরিন বলেছেন, শামীম আজাদ বলেছেন, এর আগে শান্তা চৌধুরী এসেছিলেন, তিনি বলেছেন যে কিভাবে বিস্তৃত হয়ে যাচ্ছে বিজয় ফুল, যে ছোট্ট একটি প্রতীক কিন্তু এ এত কথা বলে, এত ভাবে এটিকে প্রয়োগ করা যায়। হ্যাঁ, এবং এটি ধারণ করে কিন্তু আসলে একটি প্রজন্মের কথা, একটি দেশের কথা, জাতির কথা, সেই সংযোগগুলো ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়। আমি একটু নাইম ওয়ারা আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে। আপনি চমৎকার ভাবে বলেছিলেন যে এই যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বা সংঘাত নিরসনে আসলে বিজয় ফুল অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এবং এক্ষেত্রে যদি আমরা একটুখানি আলোচনাটি এভাবে নেই, যে আমরা সাধারণত দেখি, আমরা যে ন্যারেটিভ বা যে তত্ত্বগুলো শুরু করি বা যে ন্যারেটিভ গুলো আমরা তৈরি করি, অনেক ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে এটি আসলে প্রান্তিক বা এলিটিস্ট, এবং এই ধরনের ভাগে বিভক্ত হয়ে যায়। কোথায় যেন গিয়ে একটা পর্যায়ে মনে হয় এটি আসলে আমাদের বুর্জোয়ার একটি ভাষা, হ্যাঁ, এটি কখনো প্রান্তিক হয়ে উঠতে পারেনি। অথচ আপনি যেখানে বলছেন যে বিজয় ফুলের প্রায়োগিক রূপটি আসলে একটু ভিন্ন হয়েছে, আপনি কি আমাকে বলবেন, আমরা যদি এভাবে বিশ্লেষণ করতে চাই, বিজয় ফুল কিভাবে সার্বজনীন একটি প্রায়োগিক দিক নির্দেশনা দিতে পারে? ধন্যবাদ। আসলে বিজয় ফুলটা হলো মানুষের খুব আত্মার কাছাকাছি একটা জায়গা। আমাদের যদি যুদ্ধের কথা ধরেন, যুদ্ধটা কিন্তু প্রান্তিক মানুষের যুদ্ধ ছিল, এবং এই বিজয় ফুল নিয়ে যখন আমরা যুদ্ধের কথা বলি, তখন সে কিন্তু তার আত্মীয় স্বজন, তার খুব কাছের মানুষ যারা যুদ্ধে গিয়েছে, কেউ ফিরে এসেছে, কেউ ফিরে যায়নি, তাদের সাথে তারা রিলেট করতে পারে। এটা আমাদের, যেহেতু যুদ্ধটা একটা গণযুদ্ধ ছিল এবং গ্রামের প্রান্তিক মানুষরাই এই যুদ্ধে শরিক হয়েছিল, হয়তো শেষ পর্যন্ত নেতৃত্ব তাদের হাতে ছিল না, কিন্তু মূল যুদ্ধটা তারাই পরিচালনা করেছিল। এরকম প্রত্যেক পরিবারে হাজার হাজার নুরুল দিন আছে, তারা কিন্তু এই যে নুরুল দিনকে খুঁজে পাচ্ছে এই ফুলটার মাধ্যমে, যে সে হয়তো তার দাদার গল্প শুনেছে, কিন্তু সেই ফুলটা যখন দেখছে তখন সে তার দাদার বা ঠাকুরদার বা তার পিতামহের একটা গন্ধ সে এখানে পায়। এই ফুলের যে শুধু
আমাদের 16ই ডিসেম্বরের গন্ধ আছে তা কিন্তু না, এই ফুলের ভিতরে তার ওই যে পরিবারের যে মানুষটা যুদ্ধে গিয়েছিল ওই সময় তারা যে কষ্টটা করেছিল সেই গন্ধটাও সেখানে পায়। এবার যেমন মজা হলো, আমরা তো ভাবছি যে কিছু হবে না, কিছু করতে পারবো না, সব জায়গায় লকডাউন। প্রথমে ফোনগুলো ওদের কাছ থেকে আসছে যে এবার কিছু করবেন না, আপনারা আসবেন না, আমাদের দিয়ে কিছু করবেন না, আর আমরাই কিছু করি। এইভাবেই তারা আমাদেরকে, মানে সুতো আমি ছিঁড়ে ফেললেও সুতো আমাকে ছিঁড়বে না, সে টেনে ধরছে, সে আদায় করে নিচ্ছে যে 16ই ডিসেম্বর মানে বিজয়, পয়লা ডিসেম্বর মানে ডিসেম্বর মাস আসলেই আমাদের বিজয় ফুলের কিছু একটা করতে হবে। এবং এইটা দিয়ে শুধু করা না, বা একটা ফুল শুধু না, এটা তাদের স্মরণ করা। এবং যদি আমরা এটার সাথে অন্য বিষয়গুলোকে সম্পৃক্ত করতে পারি তাহলে এটা আরো অনেক দূর যাবে। এবং আমি যেটা বললাম যে তারা নিজেরাই প্রথমে ফোন করেছে, এটা ফোনটা নভেম্বর মাস থেকে আসা শুরু হয়েছে, তখনও স্কুল খুলবে 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 না এরকম একটা ভাব ছিল, এই খোলে তো সেই খোলে না এরকম একটা কথা চলছিল। যদিও ইউকেতে সবকিছু বন্ধ, স্কুল খুলছে, আর আমাদের সবকিছু খোলা, স্কুল বন্ধ। এটাও কিন্তু তারা নিতে পারছে না। আমি যত স্কুলে গিয়েছি, গ্রামে গিয়েছি, তারা সবাই বলছে আমাদের স্কুল কবে খুলবে। তারা ভেবেছিল যদি বিজয় ফুলটা দিয়ে স্কুলটা খোলা যায় তাহলে খুব ভালো হয়, কিন্তু সেটা হলো না। তা না হলেও তারা কিন্তু ছাড়েনি, তারা একটা কিছু করেছে এবং এমন একটা জিনিস এবার করেছে যেটা আমাদের সকলকে নাড়া দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা অনেক সুদূর প্রসারী ফলাফলের দিকে আমরা যেতে পারবো। আমরা সারা দুনিয়াকে দেখাতে পারবো যে এটা কত গ্রাসরুট লেভেলে গিয়েছে। মানুষ যে তার শেকড় খোঁজে না, আমাদের শেকড় খুঁজবে, এটাই তার শেকড়, এই বিজয় ফুল তার শেকড়। সে খুঁজে বিজয় ফুলটা বের করেছে এবং বিজয় ফুলটাকে সে তুলে ধরতে চাচ্ছে। এবং এটা তারা নিজেরাই করছে, এটাই সবচেয়ে শান্তির ব্যাপার যে তারা নিজেরাই করছে। প্রথমে সুতোর কথা যখন আসলো বললো আমাদের মায়ের শাড়ি থেকে খুলবো, ওটা দিয়ে ভালো হলো না, পরে সুতো কিনতে হয়েছে। কিন্তু তারা চেষ্টা করেছে নিজেদের যেটা কিছু আছে, ওদের যে পাখাগুলো করে সেই পাখাগুলো পুরোনো শাড়ির সুতা থেকে তৈরি করে, ভেবেছিল এটাও দিয়ে তারা করবে, কিন্তু রং মিলছে না, এক একটা রং এক এক রকম হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তারপরে তারা এটার মধ্যে গিয়েছে, কিন্তু তারা চেষ্টা করেছে নিজেদের আশেপাশে যা আছে সেটা দিয়ে করবে। তারা ভাবেনি আমরা শেষ পর্যন্ত যেতে পারবো বা করাতে পারবো, ভেবেছিল যে শহরের বাবুরা তাদের সময় মতন আসে, আমাদের সাথে কি আর থাকবে। কিন্তু শেষ পর্যন্ত হয়েছে, তাদের আগ্রহী হয়েছে, আমাদের আগ্রহের চাইতে তাদের আগ্রহটা বড় বেশি ছিল। এবং এটাই তো আমরা চেয়েছিলাম যে সাধারণ শিশুদের কাছ থেকে আগ্রহটা আসুক, সাধারণ মানুষের কাছ থেকে আগ্রহটা আসুক, এবং তারা এমন একটা বিষয় নিয়ে এটা প্রকাশ করুক যেটা সাস্টেনেবল হতে পারে, যেটা দীর্ঘস্থায়ী হবে, যেটা তাদেরকে অন্য কিছু দেখাবে। এটাই আমার মনে হয় শামীম আজাদের বা রাশেদা আপার বা আমাদের সকলের যে একটা মিলিত প্রচেষ্টা, তার একটা সার্থকতার দিক আছে। এবং সেটা হচ্ছে যে এটা আমরা একদম গ্রামীণ পর্যায়ে আমাদের নিভৃতে থাকা মানুষজনের কাছে পৌঁছাতে পেরেছি এবং তাদের ভালো লেগেছে। তারা 1 বছর পরে হলেও আবার মনে করে এটা করতে চেয়েছে, এটাই আমার মনে হয় একটা বড় পাওয়া। ধন্যবাদ। কবি শামীম আজাদের কাছে একটি প্রশ্ন আছে, তবে তার আগে আমি একটু রাশেদা নাসরিনের কাছে যেতে চাই একটি প্রশ্ন নিয়ে, তারপরে আমি আবার আপনার কাছে ফিরে আসব প্রশ্নকর্তার প্রশ্ন নিয়ে। আমরা সচরাচর নাইমুয়ারা যেটা বললেন, খুব সুন্দরভাবে বললেন যে এই যে প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাওয়া, বিজয় ফুল যে আমাদের স্বাধীনতার যে চেতনা বা স্বাধীনতার যে বিশ্বাসে আমরা দেখেছি যে একটি গণযুদ্ধ, গণমানুষের যুদ্ধ, হ্যাঁ, সর্বক্ষেত্র থেকে যে অংশগ্রহণ সেটি যেরকম নিশ্চিত হয়েছিল। তো মানে আমার কাছে মনে হয়েছে যে সাধারণত কি হয়, আমরা যে একটি সংস্কৃতিকে ধারণ করতে পারছি বা একটি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে ওই যে যেটা বলে না হেজেমনি, আমরা সেই হেজেমনি যে তৈরি করছি না, চাপিয়ে দিচ্ছি না, তাদের সংস্কৃতিকে একাত্ম করে একটি দেশকে সমৃদ্ধ করছি। এটি যে সম্ভব হয়েছে বিজয় ফুলকে দিয়ে, এটা আমরা তার মাধ্যমে দেখেছি। আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি তো শিক্ষকদের নিয়েও কাজ করছেন, অর্থাৎ যারা একটা তো আছে রিসিপিয়েন্ট, অর্থাৎ যারা গ্রহণ করছেন, সেটি যেমন আমরা দেখছি, এবং আপনি তৈরি করছেন একটি কর্মী বাহিনী যারা আসলে দিবেন। তাদেরকে আপনি কিভাবে তৈরি করছেন? তাদেরকে আপনি কি ন্যারেটিভটা দিচ্ছেন, বা তাদের কাছে কি তারা একইভাবে চিন্তা করেন, না কখনো কখনো আপনার মনে হয় তারা কিছু ভিন্ন ধারণা নিয়েও আসেন? সেটি যদি একটু বলেন। যখন প্রথম কেউ আসে স্কুলে, আমার স্কুল শুরু হয়েছিল 5টা বাচ্চা দিয়ে আর একজন মাত্র শিক্ষক। এখন সেই স্কুলে আমার 19 জন শিক্ষক আর বাচ্চা প্রায় 500 জন।
তো এত এই টিচাররাও আমাদের স্টুডেন্ট বেড়েছে, সাথে সাথে টিচারদেরকে সংখ্যা বাড়িয়েছি আমরা। যখনই কারণ এবার অনেকের কাছে বিজয় ফুলটা নতুন ছিল, অনেকে নতুন এসছে। তো সেইভাবে আমি ওদের সাথে, যেটা আমার যোগসূত্র যখন সে একজন শিক্ষক ছিল তখন থেকে শুরু হয়েছে, তখন থেকে আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি আলোক স্কুলের সাথে আমি সারা জীবন, আমরা অনেক কিছু ভোগ করেছি, আমাদের জীবনের যা কিছু প্রয়োজন আমরা যতটুকু দরকার তার চেয়ে বেশি ভোগ করেছি, আমার একটা অপরাধ বোধ ছিল। তা আমি ওই রিটায়ারমেন্টের আগে আমি ভেবেছি যে আমার একটা স্কুল বাচ্চাদের, যে সময় যেহেতু শিক্ষক ছিলাম, শিক্ষা নিয়ে কাজ করব। সেই শিক্ষকরা, শিক্ষার্থী বলো আর শিক্ষক যারা পড়াবে, তাদের একটা প্রথম শর্ত হবে যে তাদের এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে হবে, মুক্তিযুদ্ধের প্রতি একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা, মুক্তিযোদ্ধাদের নাম শুনলেই যেন ওরা বুকে হাত দিতে পারে, আর গায়ের কাটা যেন ওদের হয়ে যায়। এইভাবে আমি ওদেরকে তৈরি করব যে ওরা যুদ্ধ দেখেনি ওরা, কিন্তু আমরা যারা যুদ্ধ দেখেছি, আমিও তো অতটা দেখিনি, ঘরে বসে আর কতটুকু দেখা যায়, তারপর যা দেখেছি আমরা পরোক্ষভাবে যুদ্ধ করেছি, সেগুলো দেখেছি, এগুলো বললেই ওরা অনেক বেশি আপ্লুত হয়। এবং সবাইকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার একটা সংজ্ঞা শুধুমাত্র যে আমি কাজে ভালো হলাম তা না, তার চিন্তায়, চেতনায়, সবকিছুতে তাকে একটা ভালো মানুষের একটা বৈশিষ্ট্য থাকতে হবে। তো আসার পরে আমি সবাইকে যে দেশপ্রেমটা, আমি খুব চিন্তা করি যে দেশপ্রেম সবার ভিতর জাগাবো কিভাবে। আমি একটা ছোট্ট কাগজও যদি ওরা অপব্যয় করে, আমি সেখানে বাধা দিই, যে কাগজ তোমাকে নষ্ট করা যাবে না। এই যদি একটা কাগজের একটা দুইটা লাইন লিখে রেখে দেয়, আমি বলি যে অর্ধেকটা ছিঁড়ে রেখে দাও, সেটা অপব্যয় করবে না। দেশের যে যত অপব্যয় করবে, যে অপব্যয়ের জিনিসটা তোমার একটা আবর্জনা হবে, সেটা তোমার একটা আবার আমাদের একটা হয়ে ওই বুমেরাঙের মতো ফিরে আসবে, এই আবর্জনা আবার আমাদেরকেই করাবে। আমি একেবারে এই পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে নিজের মন কিভাবে পরিষ্কার করতে হবে, বাইরে থেকে শুধু স্কুল ঘর পরিষ্কার রাখলে হবে না, নিজের মনকে পরিষ্কার করতে হবে, সবার ভিতরে একটা ভালোবাসা। এবং আমি দেখি আমার টিচাররা অনেক সময় বলে যে আপা আমাকে বেশি ভালোবাসে। কাকে বেশি ভালোবাসি ওরা নিজেরাও বুঝতে পারে না, কারণ ভালোবাসাটা এইভাবে দিতে হবে যে আমি সবাইকে ভালোবাসি, তোমরা সবাইকে ভালোবাসবে, কোনো প্রতিযোগিতা এখানে থাকবে না যে প্রতিযোগিতা করে তোমাদের মধ্যে রেষারেষি বাড়বে, সবাই সবার বন্ধু হবে, সবাই সবার ভাই বোনের মতো। তো সেই শিক্ষকরা আবার ক্লাসে কি সেটা দিবে। এবং আমি প্রতি মাসে শিক্ষকদের নিয়ে একবার বসে, মাসের প্রথমে গত মাসের সব নেই, যে কি পড়াশোনা হলো, কোথায় অসুবিধা হলো, কি নতুন কিছু হলো, কি পুরানোটা কোনটা বাদ পড়ে গেল, এগুলো থেকে শুরু করি। তখন আমার মনে হয় যে আমি প্রতিদিনের এই যে পরিচর্যা, এই যে প্রতি মাসের একটা পরিচর্যা, এই প্রতি মাসের পরিচর্যায় আমার প্রতিদিনের প্রসঙ্গ আসে। ক্লাসে কি করে ওরা, কিভাবে ওরা খাতা মেনটেন করে, কিভাবে খাতা দেখে, ওরা এতগুলো এই 500 ছেলেমেয়ের খাতা দেখার পর আমি খাতাগুলি আবার বাসায় নিয়ে আসি, নিয়ে এসে আমি স্ক্রুটিনিং করি যে ওদের টিচারদের কোথায় ভুলটা আছে। যে শুধুমাত্র আমি MA পাস করলেই হবে না, আমি দেখেছি সার্টিফিকেট নেওয়াটা এত সহজ, কিন্তু সেটাকে কাজে লাগাতে হবে। এবং কাজে লাগালে শুধু লেখাপড়া না, তোমাকে আমার যে প্রতিবেশী আছে স্কুলের, সে প্রতিবেশী যেন কোনোদিন এতটুকু না করে, অভিযোগ না করে যে আলোক স্কুলের জন্য আমাদের অসুবিধা হচ্ছে, যে জোরে শব্দ করে, যে কোনো কিছু একটা। এইভাবে আমার মনে হয় যে আমরা যদি প্রত্যেকটা দিকে কর্তব্য, নিজের কর্তব্য কি, নিজের কাজটা যদি আমি সহজ ভাষায় বাচ্চাদের বলি, তুমি যদি তোমার কাজটা সঠিকভাবে করো, সেটা একটা দেশপ্রেম। কারণ আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের কাজগুলি সঠিকভাবে করতে পারি, যে কাজটা আমি করি, আমাদের সমাজ তো দলবদ্ধ, সেখানে সবারই ভূমিকা আছে। একটা বাড়িতে যেমন একেবারে একটা স্যানিটারি মিস্ত্রি লাগে, তেমনি আবার ওই বাড়ি বানানোর জন্য, ডিজাইন করার জন্য ইঞ্জিনিয়ারও লাগে। সমাজে সেরকম লোক আছে। তা আমাদের সব কাজের জন্য আমরা যে যার যার কাজটা আমরা সঠিকভাবে করি, তো তোমার কাজ তুমি শিক্ষক, তুমি সেইভাবে করবে, তুমি শিক্ষার্থী, তোমাকে পড়াশোনা করতে হবে। এইভাবে ভিতরে একটা চেতনা তৈরি করতে চাচ্ছি, জানি না কতটুকু সেটা হবে। দেখছি যা আমি যারা পুরনো ছিল তাদের অনেক পরিবর্তন হয়েছে। আমাদের শিক্ষকরা, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, শামীম আমার স্কুলে গেছে, শামীম সেলিম দুজনে গেছে, আমি খুব কৃতজ্ঞ ওদের কাছে যে আমার কষ্ট করে বাংলাদেশে আসলে তো ওদের অনেক সময় কম থাকে, তারপরে আমার স্কুল দেখতে গেছে, ওরা বাচ্চাদের সাথে কথা বলেছে, বাচ্চারা এত স্মার্ট, ওদের ভিতর কোনো জড়তা নেই,
আমি চাই যে এটার সাথে সাথে ওরা ওদের মূল্যবোধটা শেখো। অবশ্যই। অর্থাৎ আপনি সমমনা একটি কর্মী বাহিনী তৈরি করছেন, যারা আসলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হচ্ছেন, যে দেশপ্রেমটা আসলে একটা ধারাবাহিক প্রক্রিয়া, যেটি আসলে সবার স্বাভাবিক জীবনাচরণের মধ্যে সেটি যে প্রথিত হয়ে থাকবে, এবং সেটির যে সর্বদিকে যে চর্চাগুলো, সেটি আপনি আপনার স্কুলের মাধ্যমে যে শিক্ষা আপনি দিচ্ছেন, সেটি পুঁথিগত শিক্ষা নয়, তার বাইরেও যে ব্যবহারিক যে শিক্ষাগুলো রয়েছে, সেটি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যে চমৎকার প্রায়োগিক দিকটি আমরা দেখলাম। অনেক ধন্যবাদ আপনাকে। চেষ্টা আমাদের করছি। না, চমৎকার চেষ্টা। আমি মনে করি যে এটি একেবারে সর্বস্তর থেকে উঠে আসতে হবে, এবং যেটা আমরা আমাদের পলিসি লেভেলে আমরা বলি যে টপ ডাউন এন্ড বটম আপ অ্যাপ্রোচ, মানে দুটো দিক থেকেই আসলে সেই প্রয়োগটা জরুরি হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু কবি শামীম আজাদ আপনার কাছে আসতে চাই। একজন ফারানাজ, আমাদের একজন উজ্জীবক, তিনি প্রশ্ন করেছেন যে যেটা দেখা যায় সচরাচর বাংলাতে অনেক বই আছে, অনেক ধরনের সহযোগী পাঠ আছে, যে পাঠ থেকে আসলে দেশপ্রেম সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে, হ্যাঁ, আমাদের আমাদের যে মূলনীতিগুলো, যা সব ধরনের জ্ঞান আসলে আরোহণ করা সম্ভব। তো এখন আপনি কি বলবেন একটু, এই যে ইংরেজিতে কিন্তু অনেক সীমাবদ্ধতা রয়েছে, বিশেষ করে এই যে আমাদের মুক্তিযুদ্ধের গল্প, বিজয়ের গল্প, হ্যাঁ, ইংরেজিতে আসলে অত বেশি আমরা এখানে পাই না, অথবা বিশ্বব্যাপী পাওয়া যায় না। বাংলাদেশে নিশ্চয়ই আছে, কিন্তু এটি নিয়েও আমার প্রশ্ন আছে যে কতটুক সবার কাছে পৌঁছচ্ছে। তো আপনি কি একটু বলবেন যে কিভাবে আসলে আমরা এটিকে আরেকটু ভালো করতে পারি, বা কোন পর্যায়ে এটিকে মনোযোগী হওয়া উচিত আরো বৃহত্তর পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য? বিজয় ফুলের সফলতা এইটুকুই যে ফারানাজ একজন উজ্জীবক, তার ভাবনাটা তার মাথায় এসেছে। হয়তো দেখা যাবে ফারানাজ এই পরিকল্পনা নিয়ে এগিয়ে গেছেন এবং আমরা তাদের সঙ্গে আছি। আমাদেরটা ওই একটু আগে আপনি উল্লেখ করলেন, আমাদের এই মানে এই প্রকল্প বা এই প্রক্রিয়াটা সবসময়ই মানে কি বলবো, যে মাথা ভারী নয়। আমরা আসলে যার কাছ থেকে যেই পরিকল্পনা আসে তার পাশে এসে দাঁড়াই। তো অবশ্যই ফারা আমাদের শুধু বাংলা নয়, ইংরেজি নয়, বাংলা ভাষায়ও কিন্তু কোনো পুস্তিকা এখনো বেরোয়নি আমাদের। তো এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বাংলাদেশের বিখ্যাত প্রকাশক ইউপিএল থেকে মহিউদ্দিন ভাই, তার সঙ্গে আমি, নাইম, আমরা সবাই গিয়ে দেখা করেছিলাম। আমাদের দেশে আরেকজন আছেন আমাদের উপদেষ্টা রুকসানা আহমদ, আমরা সবাই গিয়ে দেখা করেছিলাম। তিনি বলেছিলেন যে বিনামূল্যে তিনি সেই পুস্তিকাটি করবেন, এবং এই পুস্তিকাতে ফারা আমরা উভয় ভাষায়, আমরা মনে করেছি একেবারেই রাশেদা তো কারিকুলাম গুলো ভালো বোঝেন, তাকে নিয়ে খুব সহজে আমরা এটা করার পরিকল্পনা করেছিলাম। মধ্যে আমরা একটু থিতিয়ে পড়েছিলাম। ধন্যবাদ ফারা অনেক এটা মনে ধন্যবাদ। করিয়ে দেওয়ার জন্য। আরেকটি বিষয় যেটা হয় যে এটি আসলে একটি আন্তর্জাতিক বিষয়ও বটে। আমরা যেহেতু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসেছি, আমি জাস্ট কয়েকটি কথা বলতে চাই। এই কিছু কথাগুলো আসলে সবারই বলা উচিত। কারণ এখন আমরা যারা বিদেশে আছি, যারা আসলে বলে না যে পাখির চোখ দিয়ে দেশকে দেখা, সে পাখির চোখ দিয়ে যখন দেশকে দেখি, তখন আসলে দেখা যায় যে আমাদের দেশে আমরা এত সমৃদ্ধ, আমাদের ইতিহাস এত সমৃদ্ধ, আমাদের বেদনার ইতিহাসটাও কিন্তু অনেক সমৃদ্ধ, আমাদের যুদ্ধ জয়ের ইতিহাসটাও অনেক সমৃদ্ধ। কিন্তু এই সমৃদ্ধ ইতিহাস কিন্তু কখনো এই পশ্চিমে, পাশ্চাত্যে এসে ধাক্কা খায় না। যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্পগুলো, নারকীয় যজ্ঞগুলো এসে নাড়া দিয়ে গেছে, ঠিক সেরকম আসলে আমাদেরও বাংলাদেশের হত্যাযজ্ঞের ইতিহাসটুকু কিন্তু এখনো এখানে এসে কথা বলে না, বা সেভাবে দাঁড়িয়ে থাকে না। এর কারণ অনেক, নিজেদের বিভাজন, নিজেদের আত্মপরিচয়ের যে গ্লানি নিয়ে আমরা কেউ কেউ বারবার বিরুদ্ধে দাঁড়াই, এসব কারণে আসলে অনেকে দূরে সরে যান। কিন্তু বিজয় ফুল এমন একটি চেতনা, এমন একটি বোধ, এমন একটি প্রতীক, যেটি আসলে ওই যে যেটা নাইম ওয়ারা বললেন যে শান্তি প্রতিষ্ঠা করে, স্বাস্থ্য নিয়ে আসে, সুস্বাস্থ্যের কথা বলে, ভালো কথা বলে। তো এই আমি আসলে এই ঋণাত্মক ধারণা নিয়েই আজকের এই অনুষ্ঠান শেষ করতে চাই। দর্শক, আপনারা যে যেখানে আছেন, ডিসেম্বরের 1 তারিখ থেকে 16 তারিখ বিজয় ফুল এই ওয়েবসাইট আছে আমাদের www.bijoyphul.co.uk। এই ওয়েবসাইটটিতে বিজয় ফুলের এই
আকৃতি দিয়ে আপনি প্রিন্ট আউট নিতে পারবেন এবং আমরা সেই সেই ফুলগুলো নিজেরা ধারণ করতে পারবো, নিজেরা পড়তে পারবো, অন্যকে পড়িয়ে দিতে পারবো এবং পড়িয়ে দেওয়ার পরে সাথে সাথে মুক্তিযুদ্ধের গল্প বলতে পারবো। এই 16টি দিন আমরা ধারণ করি বিজয় ফুলকে এবং তারপরে খুলে রাখি এবং সামনের বছর আবার ফিরে এসে এই আবারও কর্মসূচির মাধ্যমে আমরা বিজয় ফুলকে ধারণ করি। আপনারা যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। স্বাধীনতা 50 বছরে যেভাবে আমাদের হয়েছে, আমার হয়েছে, সকলের হয়েছে, তারই একটি ছোট্ট প্রয়াস বিজয় ফুলের মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিশ্বের সবখানে। আমি আশা করব আপনারা এই প্রবাহে যুক্ত হবেন। বিজয় ফুলের যে কর্মসূচি সেটি আপনাদের মাধ্যমে যেন সফলতা পায়। বাংলাদেশের ধনাত্মক ধারণাগুলো, ধনাত্মক বিশ্বাসগুলো এবং আমাদের ধর্ম নিরপেক্ষতা থেকে শুরু করে আমাদের দেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেম সবার মাঝে যাতে এভাবেই ছড়িয়ে পড়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।